মেশিন তো এখানে আমাদের খুব কম, এক নাম্বার। আর ২ নাম্বার হয়তো অনেকে চাচ্ছে কিন্তু পাচ্ছে না। ডিজেল কম লাগে এরকম যন্ত্রপাতি যদি আমাদেরকে সরকারে দেয়, সময় মতো রক্ষণাবেক্ষণটি না করা হয়, তাহলে দেখা যাবে যে ওই কাজটির জন্য অনেক বেশি পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। অত্যন্ত উচ্চ মূল্যের ডলার দিয়ে আপনার এই মেশিনগুলি ইম্পোর্ট করতে হচ্ছে। প্রিয় দর্শক, মাঠকে মাঠ এখন আমন ধানের আবাদ, তবে সার এবং জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চাষাবাদ নিয়ে এখন কৃষকরা চরমভাবে হতাশ। আজ আমরা এই কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে চেষ্টা করব জ্বালানি সাশ্রয়ী সেচ, চাষাবাদ এবং ধান কাটা মাড়াইয়ের ক্ষেত্রে কী ধরনের প্রযুক্তি রয়েছে বাংলাদেশে, এই বিষয়টি এই কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে তুলে ধরার। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মনিরুল ইসলাম মিন্টু। উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের কথা আসলেই প্রথমেই আসে লিচুর কথা। এখানকার লিচুর বিশেষ খ্যাতি সবারই জানা। সুস্বাদু এবং স্বল্প পরিশ্রমে লাভজনক হওয়ায় এর পরিধি দিন দিনই বাড়ছে। এখন অবশ্য লিচুর সময় নয়, আগামী মৌসুমের জন্য গাছগুলোকে পরিচর্যা করা হচ্ছে। লিচুর পরে আসে ধানের কথা। এখানে সুগন্ধি সহ নানা জাতের ধান উৎপাদনে বিশেষ সুনাম। দিগন্ত বিস্তৃত মাঠকে মাঠ আমনের ক্ষেত। এবার বৃষ্টিপাত কম হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় ধান চাষ ব্যাহত হলেও দিনাজপুর ব্যতিক্রম। প্রথম দিকে সেচ এবং পরবর্তীতে বৃষ্টিপাত হওয়ায় আমনের আবাদে খুব একটা প্রভাব পড়েনি। পোকা ও আগাছা দমন থেকে শুরু করে মাঠে এখন নানামুখী ব্যস্ততা কৃষকদের। টিলার চাষ করে গেলেও এখন ধরেন 1500 একর, সারের দাম ছিল 800, এখন 1200, মানে সব জিনিসের দাম বেশি হয়ে গেছে। কৃষক মানুষ এখন বেশি হলে কী করবে? তেলের দাম বাড়তি, সারের দাম বেশি, ওষুধের দাম সব মানে বাড়তি, মানে কৃষকের পরিস্থিতি খুবই খারাপ। যাতে করে তেলের দাম কম হয়, সারের দাম কম হয়, এটাই আমরা চাই। সারা দেশে প্রায় 70% জমিতে ধানের আবাদ হচ্ছে। বোরোর পর সবচেয়ে বেশি উৎপাদন আমনের। তবে ফসল কাটার মৌসুমে দেশে 35 থেকে 40% শ্রমিকের সংকট থাকে। ফলে বাংলাদেশে কৃষি শ্রমশক্তি ও পশুশক্তির নির্ভরতা থেকে বেরিয়ে এসে দেশ এখন আধুনিক কৃষি যন্ত্রপাতির দিকে এগুচ্ছে। কৃষি যান্ত্রিকরণের ফলে গত কয়েক বছরে চাষাবাদেও এসেছে ব্যাপক পরিবর্তন। সেচ থেকে শুরু করে নানামুখী কাজে যন্ত্রের ব্যবহার দিন দিনই বাড়ছে। ধান ও গম চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কম্বাইন হারভেস্টর। এর প্রধান 4টি কাজ কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি একই সঙ্গে হয়ে যায় এই যন্ত্রটির মাধ্যমে। এরই মধ্যে আবার নতুন করে সারা দেশে মেশিন বিতরণের জন্য আবেদন নেওয়া হয়েছে। সরকারি ভর্তুকি মূল্যে বিভিন্ন কোম্পানির কম্বাইন হারভেস্টর, রিপার, থ্রেসার, পাওয়ার উইডার ও ড্রায়ার বিতরণ করা হবে। এক্ষেত্রে হাওড়ে 70% এবং অন্যত্র 50% ভর্তুকি দিচ্ছে সরকার। মেশিন তো এখানে আমাদের খুব কম, এক নাম্বার। আর 2 নাম্বার হয়তো অনেকে চাচ্ছে কিন্তু পাচ্ছে না, ওই 2-1 জন পাচ্ছে। তাতে আমাদের কৃষকের খুব অসুবিধা। আর অসুবিধার মধ্যে আমাদের খুব লোকজনের সমস্যা, যাতে আমরা খুব চাপের মুখোমুখি পড়ে যাই। আমাদের ধান মাঠে নষ্ট হয়ে যায়। অল্প মেশিন পাচ্ছে, আর যারা অনেকে মানে 2-1 জন পাচ্ছে, তারা তাদের ইচ্ছা মতো রেট নিচ্ছে আমাদের কাছে। আমরা কিছু বলতে পারতেছি না, আমরা মানে তাদের মানে জিম্মির মতো। কৃষককে নির্দিষ্ট ফর্ম পূরণ, কৃষি কার্ড, ছবি এবং ভোটার আইডি সহ উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জমা দিতে হয়।
এরপর যাচাই বাছাই শেষে ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে পাঠানো হয়। কৃষি যন্ত্রপাতি যারা নিতে ইচ্ছুক তাদেরকে আমরা আগেই বিভিন্ন আমাদের যারা মাঠ লেভেলে অফিসরকারী কৃষি কর্মকর্তা আছেন, আমাদের জনপ্রতিনিধি আছেন, আমাদের অন্যান্য যারা সেক্টরে আছেন তাদের মাধ্যমে আমরা জনগণকে অবহিত করি। তারা এখানে শুধু ছবি ভোটার আইডি কার্ড নিয়ে আসলে আমরা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে এখানে তারা দরখাস্ত করেন। তারপরে আমাদের উপজেলা কমিটি আছে, কমিটির মাধ্যমে যাচাই বাছাই করার পরে সেগুলো আমরা ঢাকায় প্রেরণ করি। সেখান থেকে অনুমোদন হয়ে আসলে তারপরে আমরা সংশ্লিষ্ট কৃষক ভাইকে জানিয়ে দিই যে আপনার এটা অনুমোদন হয়েছে, আপনি এখন নিতে পারবেন। তবে তেলের দাম বেড়ে যাওয়ার পর কৃষি যন্ত্রপাতির জ্বালানি তেল অর্থাৎ ডিজেল সাশ্রয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যারা কৃষি যন্ত্র কিনেছেন তারা বলছেন তেলের দাম বেড়ে যাওয়ায় এবার ধান কাটার খরচও অনেক বেড়ে যাবে। আমাদের এখন বর্তমানে সব জিনিসের দাম বাড়তি, ডিজেলের দাম বাড়তি, সারের দাম বাড়তি, ওষুধ যন্ত্রপাতি আমাদের কিছু শর্ট। আর আমাদের যদি সরকারে বিদ্যুৎ সাশ্রয় এবং ডিজেল কম লাগে এরকম যন্ত্রপাতি যদি আমাদেরকে সরকারে দেয় তাহলে আমাদের কৃষিকাজ করতে অনেক সুবিধা হবে। তেল ডিজেলের দর বাড়ানো আমরা তো ক্ষেতের অনেক খরচটা বাড়ি গেছে না, যেমন সরকার থেকে যদি নতুন কোনো প্রযুক্তি দেওয়া হয় তো যেমন আমরা একটু সুযোগ সুবিধা ভালো হয় আর কি। জ্বালানি সাশ্রয় হারভেস্টার, আপনার ধান কাটা, ধান রোপণ জাতীয় বা এই আপনার ভুট্টা, এগুলো যাতে জ্বালানি সাশ্রয় যন্ত্র যাতে আবিষ্কার করা যায় এটাও মাথায় রাখতে হবে। কোথাও কোথাও সোলারের মাধ্যমে সেচের ব্যবস্থা থাকলেও অনুসন্ধানে দেখা যায় কৃষি যান্ত্রিকীকরণের ব্যাপারে সরকার বিশেষ গুরুত্ব দিলেও বিকল্প জ্বালানি কিংবা সাশ্রয় জ্বালানির ব্যাপারে সরকারের তেমন কোনো উদ্যোগ নেই। বিশেষ করে কম্বাইন হারভেস্টার বা রিপারের ক্ষেত্রে কৃষকদের একেবারেই কোনো ধারণা নেই। কৃষি কর্মকর্তারাও কৃষকদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহারের পরামর্শ দিলেও তাদেরও তেমন জ্বালানি সাশ্রয় বিষয়ে ধারণা নেই। দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর কৃষি প্রযুক্তির বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই। আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই পর্বে আমরা দেখানোর চেষ্টা করছি এই প্রধান অর্থকরী ফসল ধান চাষের আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে। আজকে বিশ্বজুড়ে যে অস্থিরতা চলছে এবং তার কারণে আমরা দেখেছি যে জ্বালানির যে মূল্য সেটি কিন্তু বেড়ে গেছে। আর কৃষিতে যন্ত্রের ব্যবহার করলে তার জ্বালানির ব্যবহার কিন্তু প্রয়োজন। আমরা কিভাবে এটাকে সাশ্রয়ী করতে পারি সেটা দেখতে পারি। যেমন এমন কিছু যন্ত্রপাতি আছে যে যন্ত্রগুলো অবশ্যই এটি পেট্রোল অথবা ডিজেল, মূলত ডিজেল জ্বালানিটি ব্যবহার করে। এখন একটি যন্ত্র যদি নিয়মিত তার রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যা করা হয় তাহলে সেটি কাজ করবার ক্ষেত্রে তার কম ফুয়েলের দরকার প্রয়োজন পড়ে বা জ্বালানির প্রয়োজন পড়ে। এটা যদি প্রয়োজনীয় সময় মতো রক্ষণাবেক্ষণটি না করা হয় তাহলে দেখা যাবে যে ওই কাজটির জন্যে অনেক বেশি পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়। এটি সাধারণত বলা হয় যে যখন একটি যন্ত্র তার একটা ইঞ্জিন থাকে তার প্রতিদিনে কতগুলো রক্ষণাবেক্ষণ আছে, প্রতি সপ্তাহে আছে, এবং যখন সিজনটি শেষ হয় অর্থাৎ মৌসুমটি শেষ হয় তখনও কিছু রক্ষণাবেক্ষণ আছে, এবং যখন যেটি প্রয়োজনীয় মেরামত সেটিও করতে হয়। যদি এটা করা যায় তাহলে কিন্তু এটা জ্বালানি সাশ্রয়ী হয়। তো এটি একটা দিক, কী করে জ্বালানি সাশ্রয় করা যায়। অন্য একটি বড় দিক হলো আমরা এখন নবায়নযোগ্য যে শক্তি, যেমন আমরা আজকে বলছি সূর্যের তাপটাকে আমরা ব্যবহার করে আজকে যদি আমরা কৃষিক্ষেত্রে এটার ব্যবহার করতে পারি তাহলে সেটার খরচটাকে কমানো সম্ভব।
আমরা এখন দেখেছি যে বিশেষ করে যখন আমরা সেচ ব্যবস্থার জন্য দেখি, তখন সূর্যের আলোটাকে ব্যবহার করে আমরা যে কথাটা বলে থাকি ইংরেজিতে এইভাবে, যে সোলার পাম্প ইরিগেশন সিস্টেম, এটা যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু আমরা সাশ্রয়ী মূল্যে এই যে প্রকৃতির যে শক্তি, সেই শক্তিটাকে ব্যবহার করতে পারি। এরকম বিকল্প যে ব্যবহার, সেগুলো করা প্রয়োজন। এমনকি আমরা জানি যে আমাদের যে বর্জ্যগুলো ফেলে দিই, এটাগুলোতে যদি বায়োগ্যাস তৈরি করা যায়, তাহলে বায়োগ্যাস থেকে যে গ্যাসটি পাবো সেটা থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যায়। অর্থাৎ যে সমস্ত যন্ত্র ইলেকট্রিসিটি ব্যবহার করে চলে, সেটিও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের দুটি বিষয় হলো, একটা হলো যে সঠিক রক্ষণাবেক্ষণ এবং সময় মতো মেরামতের কাজগুলো করে যদি এটা ব্যবহার করা যায় তাহলে জ্বালানি সাশ্রয় হবে। আরেকটি হলো নবায়নযোগ্য যে শক্তি, সূর্যের তাপশক্তি থেকে শুরু করে বায়োগ্যাসের শক্তি, এইটাকে আমরা ব্যবহার করে জ্বালানি সাশ্রয় করতে পারি। কৃষি যান্ত্রিকীকরণকে ত্বরান্বিত করবার জন্য এবং টেকসই করবার জন্য সরকারের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কৃষক পর্যায়ে কিছু যন্ত্রপাতির উপরে ভর্তুকি দেওয়া হচ্ছে। যদি এটাকে আমরা অনেক সময় বলি যে এটা একটা উন্নয়ন প্রণোদনা, কারণ কৃষিতে একমাত্র ব্যক্তিগত বিনিয়োগ ছাড়া বিনিয়োগের খুব একটি সুযোগ নেই, কিন্তু সরকার বিভিন্ন পর্যায়ে যে ভর্তুকিগুলো দিচ্ছেন এটি আসলে একটি বিনিয়োগ। গোটা বিশ্বব্যাপী যে জ্বালানির যে দাম মূল্য বৃদ্ধির ফলে, কৃষি যন্ত্রপাতির মূল্য বৃদ্ধির ফলে এর প্রতিক্রিয়াটা আমাদের কৃষকের উপরে কেমন করে পড়বে, বা অথবা সরকার যে প্রণোদনাটা দিচ্ছেন সেখানে কেমনভাবে পড়বে। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কৃষি মন্ত্রণালয় এই বিষয়ে অত্যন্ত সজাগ এবং তারা পদক্ষেপগুলো নিচ্ছেন বলে আমার জানা আছে। এবং তারা যেটা ভাবছেন, অবশ্যই এই যে ভর্তুকি মূল্য আগে যেটা ছিল শতকরা 50% থেকে 70%, এটি অবশ্যই থাকবে। এবং কৃষি যন্ত্রপাতির দামের বৃদ্ধির সাথে সাথে সেই দামটাকেও যেন সত্যিকার অর্থে এর মধ্যে সমন্বয় করে নেওয়া যায়, সেই ব্যবস্থাটি এখন নেওয়া প্রয়োজন। এই কারণে হয়তো সংখ্যাটি কমিয়েও অর্থটিক সমন্বয় করে প্রয়োজন, যাতে করে কৃষক পর্যায়ে এই যন্ত্রটি সাশ্রয় পৌঁছাতে পারে এবং যে সমস্ত কোম্পানি এগুলোকে সরবরাহ করছেন তারাও ব্যবসায়িকভাবে টিকে থাকার একটা সুযোগ তৈরি হয়। এবং সার্বিকভাবে এই কাজটি করলে সামগ্রিক কৃষির যে উন্নতি এবং উৎপাদনশীলতা সেটা রক্ষা পাবে এবং একটি দেশের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা রক্ষার জন্য একটি ভূমিকা পালন করবে। ধান কাটার ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির মেশিন রয়েছে এবং দেখা যাচ্ছে বাংলাদেশের প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কৃষকরা তাদের চাষাবাদ করতে হয়। তো এক্ষেত্রে ধান কাটার ক্ষেত্রে কি পরিবেশে আসলে কি ধরনের মেশিন ব্যবহার করবে, এক্ষেত্রে কৃষকদের প্রতি আপনার কি পরামর্শ? আপনি আমাদের দেশে কম্বাইন হারভেস্টারের দুই ধরনের অ্যাপ্লিকেশন হয়। একটা হলো ওয়েটল্যান্ডে হারভেস্টিং করা, আর একটা হলো ড্রাই ল্যান্ডে হারভেস্টিং করা। যখন ওয়েটল্যান্ডে হারভেস্টিং হবে সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব হলো ফুল ফিড মেশিন। তবে এখানে ওয়েটল্যান্ড হতে পারে, কিন্তু পানির পরিমাণ যদি জমিতে কম থাকে এবং কাদার পরিমাণ যদি কম থাকে, দ্যাট ইজ আমি বলবো যে 6 থেকে 8 ইঞ্চি যদি পানি এবং কাদা মিলে হয় তাহলে আপনি হেডফিড ব্যবহার করতে পারবে। এই ক্ষেত্রে একটা সুবিধা হলো হেডফিড মেশিনে আপনার খড়টা আপনি আস্ত পাবেন, কিন্তু ফুলফিড মেশিনে খড়টাকে আপনার করে ফেলবে, আপনার কেটে কেটে ছোট হয়ে যায় এবং সেক্ষেত্রে ওই খড়টা সংগ্রহ করা কৃষকের জন্য কষ্টকর হয়ে যায়। সো আমাদের দেশে কিন্তু কৃষকের আপনার গবাদি পশু আছে অনেকের বাড়িতেই, সেই ক্ষেত্রে তারা কিন্তু যদি খড়টা সংগ্রহ করতে চায় এবং জমিতে যদি পানি কম থাকে সেই ক্ষেত্রে তারা হেডফিড যন্ত্রটা ব্যবহার করবে। আর যদি ফুলফিড যন্ত্রটা নিতে হয় সেটা সেক্ষেত্রে যেখানে হাঁটু পর্যন্ত পানি, 1-1.5 ফিট পানি আছে সেসব জমিতে, এবং খড়টা সংগ্রহ করাটা মুখ্য উদ্দেশ্য হয় না যে দ্রুত ফসলটাকে হারভেস্ট করে নিয়ে আসা, সেক্ষেত্রে তারা ফুলফিড যন্ত্রগুলি ব্যবহার করবে। এই বিষয়টা আসলে অনেক কৃষক বুঝেন না, আবার অনেক সময় বিভিন্ন মার্কেটিং অফিসারের কথাবার্তায় তারা প্রলুব্ধ হয়ে রং মেশিন কিনে ফেলেন। যার এলাকায় হয়তো ফুলফিডের চাহিদা বেশি উনি হেডফিড কিনে ফেলেন, আবার তার এলাকায় ফুলফিডের চাহিদা ওখানে আপনার মানে হেডফিডের চাহিদা উনি ওখানে ফুলফিড কিনে ফেলেন। সো এই বিষয়টাতে আমার মনে হয় কৃষকরা জেনে শুনে বুঝে তারপরে মেশিনগুলি কিনতে হবে। যেসব যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে কৃষকদের বক্তব্য হচ্ছে যে খুচরা যন্ত্রাংশের মূল্যটা
অনেক ক্ষেত্রেই বেশি। এক্ষেত্রে এই যন্ত্র যাদের সুলভ মূল্যে কৃষকরা পায়, এক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে আসলে কোনো কিছু করণীয় আছে কিনা, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কী ধরনের করণীয় বলে আপনি মনে করেন? জি, এখানে একটা বিষয় হলো যে আপনি এখন জানেন, আপনি দাম কমানোর কথা বলছেন, কিন্তু বর্তমানে এই যেসব কোম্পানি ইম্পোর্ট করছে মেশিন, এখানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অত্যন্ত উচ্চ মূল্যের ডলার দিয়ে আপনার এই মেশিনগুলি ইম্পোর্ট করতে হচ্ছে, এবং এই বছর প্রতিটা মেশিনে 4-5-6 লক্ষ টাকা করে আপনার দাম বেড়ে যাবে। কারণ আপনার যখন এটা মেশিনটার যে ডলার প্রাইসটাকে টাকা মাল্টিপ্লাই হবে এবং ওটার উপরে আপনার ডিউটি বা আদার খরচগুলি হবে, তখন আপনার আসলে এখানে কম করার কোনো সুযোগ নেই। আর তাছাড়া আপনার যে পার্টসগুলির কথা বলছেন, এখানে যদি জেনুইন পার্টসগুলি লাগাইতে হয় এবং জেনুইন পার্টসের দামটা একটু বেশি হবে। তবে কৃষকদের এখানে আপনার খুব সচেতন হতে হবে। আপনি জানেন যে বাংলাদেশে কৃষকরা কিন্তু এখনও এতটা দক্ষ হয়নি, তো যার জন্য কৃষকদের নিজেদের আপনার মানে অজ্ঞতার কারণে হোক অথবা না জানার কারণে হোক, অনেক সময় কৃষকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হন। যে মেশিনটা যেভাবে পরিচালনা করা দরকার, যেমন আমি বলি আপনাকে, একটা হেড ফিড মেশিন যখন ব্যবহার করবে তখন আপনার, বা ফুল ফিড মেশিন, আপনি যখন বৃষ্টি থাকবে, জমির ধান ভেজা থাকবে, সে সময় আপনার হারভেস্টিং করা যাবে না। কিন্তু অনেক কৃষক, বা যদি সকালবেলা প্রাতর আসে আপনার যদি অনেক শিশির থাকে, সেক্ষেত্রে মেশিনটা ব্যবহার করা যাবে না। কিন্তু কৃষকরা অজ্ঞতার কারণে কিংবা না বোঝার কারণে তারা অনেক সময় এই কাজটা করে ফেলে, এবং এতে করে অনেক ধরনের মেশিনের এই ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক পার্টস ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে মেশিনের পার্টসের ক্ষেত্রে আমরাও চেষ্টা করি যে মেশিনের পার্টসটা যেন ন্যায্য মূল্যে আমরা কৃষককে দিতে পারি, এবং যেহেতু আমরা জেনুইন পার্টসগুলি সরবরাহ করি, এই ক্ষেত্রে আসলে আমাদেরও অনেক সময় কিছু করার থাকে না। আমরা যেহেতু আপনার উচ্চ মূল্যের ডলার দিয়ে এখন মেশিনগুলি আনতে হচ্ছে, পার্টসপাতিগুলি আনতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে এখানে আপনার আমাদের পার্টসগুলি অনেক সময় কৃষকের দোরগোড়ায় পৌঁছায় দিতে হচ্ছে, এবং আমাদের সার্ভিসম্যান দিয়ে সার্ভিসগুলি দিয়ে আসতে হচ্ছে। যেখানে মেশিনটা আপনার ট্রাবল হয় সেখানে যেয়ে, সেই জমিতে যেয়ে আমরা কাজটা করে দিয়ে আসি। তো এক্ষেত্রে আমাদের যেই প্রতিনিয়ত আপনি জানেন যে ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাচ্ছে, এখন আমাদের সব খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমরাও আসলে হিমশিম খাচ্ছি যে আমাদের সবসময় চেষ্টা থাকে যে কৃষককে যেন আমরা একটা সাশ্রয়ী মূল্যে এই পার্টসপাতিগুলি দিতে পারি। দর্শক, কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর দিয়ে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে দেশের 10টি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রে জ্বালানির কোনো বিকল্প নেই। এক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার এবং সেই সঙ্গে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষকদের মধ্যে যে হাহাকার তৈরি হয়েছে তা দূর করতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এই প্রত্যাশায় রেখে শেষ করছে আমাদের আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটি নিউজের সঙ্গেই থাকুন।